ধন্যবাদ। দর্শক, ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 23 বছরের। আমরা একসাথে সাপ্তাহিক 2000-এ আমার কলিগ ছিলেন আসিফ ভাই। তো সেই সূত্রে আমার সাথে অনেকেই হৃদ্যতার সম্পর্ক আছে, যদিও ওনাকে আমি পাই না, উনি এত ব্যস্ত থাকেন। ওনাকে বারবার অনুরোধ করি, উনি বারবারই আসবেন বলেন, পরে আসেন না। যাক, আজকে ফাইনালি উনি আমার অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ আসিফ ভাই। ধন্যবাদ। তো আসিফ ভাই, পরিস্থিতিটা কি? আমি আপনার বেশ কিছু ওয়েবিনারের বক্তব্য শুনছিলাম, আপনার বিভিন্ন সময়ের যে টক শো গুলোতে আপনি অংশ নিয়েছেন তাতে অংশ নিচ্ছিলাম। বাংলাদেশে ধরেন নির্বাচনের বাকি আছে ধরেন আর অল্প কয়েকদিন, মানে 1 মাসেরও কম। 1 মাস, আজকে যদি 8 তারিখ হয়, জানুয়ারি 7 তারিখ, তার মানে ধরেন 29 দিনের মতো বাকি আছে। তো পরিস্থিতিটা কি? অসহযোগ চলছে, অবরোধ চলছে, একজন আপনার পর্যবেক্ষণটা কি? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আমার পর্যবেক্ষণ হচ্ছে, আমরা খুব সম্ভবত দেশে আপনার একনায়কতন্ত্র তো প্রতিষ্ঠা হয়েছে, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের দিকে রওনা দিচ্ছি। এটা শুনলে হয়তো অনেকে খারাপ লাগবে, কিন্তু আজকে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। যেমন ধরেন, বাংলাদেশে যখন কেউ আপনার কোনো এক্সেস করতো, বাড়াবাড়ি করতো বা ক্ষমতায় থাকার চেষ্টা করতো কারচুপি করে, সেটা এরশাদ সাহেব হোক বা বেগম খালেদা জিয়া হোক, তখন সমস্ত রাজনৈতিক দল মিলে সেটার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতো। আন্দোলন গড়ে তোলার পর একটা স্টেজে বিএনপি সরকার বা এরশাদের 88 সরকার, তারা আপনার ক্ষমতা ত্যাগ করে আপনার একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দিয়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের ট্রেন্ড, পলিটিক্যাল কালচার, যে আমরা যখন বিরোধী দলগুলো সবাই একত্রিত হয়, সবাই দাবি তুলে কথা শুনি। কিন্তু এই সরকারের আমলে আমরা দুইটা খুব বড় ধরনের পরিবর্তন দেখি। একটা হচ্ছে, এই সরকার কোনোভাবেই মানে বাংলাদেশের কালচার অনুযায়ী যতটুকু দমন নিপীড়ন চালানো হোক সেইটুকু তারা সন্তুষ্ট না। তারা সর্বাত্মক ভাবে বিরোধী দল, বিরোধী কণ্ঠ, ভিন্ন মতকে দমন করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে বদ্ধপরিকর। যে কোনো মূল্যে বদ্ধপরিকর সরকার। এটা আমার 1996-এ খালেদা জিয়াকেও মনে হয় নাই, 1988-এ এরশাদকেও মনে হয় নাই। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য যখন একটা সরকার অ্যাডামেন্ট থাকে এবং পুরা পরিকল্পনাটা যখন এইভাবে সাজায়, পুরা রাষ্ট্র ব্যবস্থা যখন এভাবে সাজায়, এবং যখন একটা শক্তিশালী বিদেশি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের অকুণ্ঠ সহযোগিতা পায়, তখন তাদের মধ্যে তারা এত শক্তিশালী হয়ে ওঠে যে এটা আপনার, আমি বলি যে ভিন্ন মত দমন করতে করতেই, মানে হয় না আপনার যে আপনি একটা রক্ত খেপো জিনিস আর কি, অন্য রক্ত খেতে খেতে সে আরো অনেক শক্তিশালী হয়ে ওঠে। সরি, আমার উপমাটা হয়তো ঠিক হলো না, কিন্তু এত বেশি শক্তিশালী হয়ে গেছে। কেন শক্তিশালী হয়েছে আমি আপনাকে বলি। কারণ আপনার এই গত 15 বছর যাবত যারা প্রশাসনে আছে, পুলিশে আছে, বিভিন্ন বাহিনীতে আছে, গোয়েন্দা বাহিনীতে আছে, তাদের প্রত্যেকের স্বার্থ এই সরকারকে টিকায় রাখার সাথে সম্পর্কিত হয়ে গেছে। তারা প্রত্যেকেই আপনার এত প্রভাব প্রতিপত্তি এবং কেউ কেউ এত অর্থবিত্তের মালিক হয়েছেন যে তারা নিজেদের স্বার্থে হলেও, নিজেদের স্বার্থে, এটা বর্তমান সরকার প্রধানকে ভালোবেসে বা আওয়ামী লীগ রাজনীতি ভালোবাসে না, তারা নিজেদের স্বার্থেই যে কোনো মূল্যে সরকারকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। এই ধরনের একটা পরিস্থিতি গেছে। আর এখানে আপনার এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন করতে পারে নাই। এবং এখানে আপনারা দেখবেন যে এখানে একটা হয়েছে কি, এই সরকার যখন একটা পক্ষকে অ্যাটাক করেছে, অন্য কেউ তাকে বাঁচাতে যায়নি, তাকে আইসোলেট করতে পেরেছে। যখন জামাতকে টার্গেট করেছে, জামাত আইসোলেটেড ছিল। যখন হেফাজতকে টার্গেট করেছে, হেফাজতকে একটা স্টেজ আইসোলেট করে ফেলেছে। যখন বিএনপি কে টার্গেট করছে, বিএনপি কে আইসোলেট করে ফেলছে। আজকে আপনি হয়তো বলতে পারেন বিএনপির সাথে তো গণতন্ত্র জোট আছে ইত্যাদি, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ট্র্যাডিশনালি আমরা 4টা পলিটিক্যাল পার্টি জানি তারা শক্তিশালী, আওয়ামী লীগ, বিএনপি বাদে জাতীয় পার্টি আর জামাত ইসলামী। ঠিক আছে, সবসময় তাই হয়েছে, সরকার পরিবর্তন বলেন, আন্দোলন বলেন, এটাই হয়েছে, আপনি সাংবাদিক জানেন। তো এখন আওয়ামী লীগ মানে বিএনপি নিঃসঙ্গ না, বিএনপির সাথে কি জামাত জাতীয় পার্টি যে কোনো কারণ আছে নাই। এমনকি আপনার ট্র্যাডিশনালি যে সমস্ত দলগুলো আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন করে, সিপিবির মতো দল বা বাসদের মতো দল, তারা করছে আলাদা মঞ্চ থেকে, ডিভাইডেড হয়ে গেছে সমস্ত কিছু। এটা একটা ফ্যাক্টর। রাষ্ট্রের দমন যন্ত্র যতটা শক্তিশালী হয়েছে, বিরোধী দলের ঐক্য তত বেশি কমে গেছে, বিরোধী দল তত রিডিউসড হয়েছে। 15 বছর নির্যাতন নিপীড়নের কারণে লক্ষ লক্ষ মামলা আপনি জানেন, গুম হয়েছে, খুন হয়েছে। এটা একটা দিক, অভ্যন্তরীণ দিক।
সেকেন্ড হচ্ছে 15 বছর ক্ষমতায় থাকার পর বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে মানে সরকার অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিরোধ করে তুলতে পারে, গণমাধ্যম এবং সিভিল সোসাইটি, এদের সত্যি সরকার প্রচন্ড ভাবে খর্ব করতে পেরেছে। আপনি জানেন যে আনপ্রেসিডেন্টেড ওয়েতে বড় বড় পত্রিকাতে নিজেরা তো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে, বিজনেসম্যানদেরকে বলেছে যে তোমরা ওখানে বিজ্ঞাপন দিতে পারবে না, সর্বাত্মক ভাবে। এবং আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশে এখন প্রফিটেবল একটা ডেলিও আছে নাকি, এবং এমন মাত্রায় গেছে এগুলি কোনো প্রুফ করা যাবে না যে পত্রিকার মালিকদের কুক্ষিগত করেছে মালিকানা, যেই সব মালিকরা তাদের কথা শুনে না তাদেরকে বিভিন্ন ভাবে থ্রেট দেওয়া হয়। এখন যে কোনো মানে বিভিন্ন প্রক্রিয়াতে গণমাধ্যম বলেন, সিভিল সোসাইটি এই আপনার অপবাদ দিয়ে, মামলা দিয়ে, তারপর তাদের যে বিদেশি ডোনেশন আছে সেটাকে বন্ধ রেখে, ডক্টর ইউনূসের মতো একটা লোকের বিরুদ্ধে শতাধিক মামলা দিয়ে মানে সবচেয়ে বড় ওজনকে আঘাত করে দেখিয়ে যাওয়া যে আমি কি করতে পারি দেখো আর কি। এর বাইরে একটা ফোর্স থাকে ধরেন আন্তর্জাতিক মহল। এখন আন্তর্জাতিক মহল হয়েছে কি, ধরেন আমেরিকা এবার তারা আগ্রহী হয়েছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলে, কিন্তু আমেরিকা তো গত 15 বছর যাবত সিনে নাই। 15 বছর যাবত তারা যেহেতু বাংলাদেশকে দেখভাল করার দায়িত্বটাকে ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল, আমরা যেটা জানি যে লোকাল একটা ক্ষমতা করেছিল, ইন্ডিয়া একটা দেখবে, ইসরায়েল একটা অংশ দেখবে, অস্ট্রেলিয়া একটা অংশ দেখবে, এরকম করে তারা বাংলাদেশের বিভিন্ন শক্তি কেন্দ্রগুলোতে তাদের সম্পর্কগুলো ওইভাবে অব্যাহত রাখে নাই, ঠিক আছে। ফলে এখন তারা যতই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সোচ্চার হোক না কেন, তারা কিন্তু আগে দেখবেন যে আমেরিকা বা ইউরোপ কোনো কিছু বললে সিভিল সোসাইটি, গণমাধ্যম কিভাবে কথা বলতো, ওয়েলকাম করতো। এবং যখন আপনার অতীতে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশিদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমেরিকান রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ করা হয়েছে, তখন তারা অনেক বোল্ডলি কথা বলতো, সিভিল সোসাইটির পক্ষ নিত, পত্রিকার পক্ষ নিত একটা, এবং তাদের একটা মানে একটা সত্যি একটা ইনফ্লুয়েন্স ছিল। এখন আমেরিকা হয়েছে কি, ওরা 10টা বছর কোনো টাচই রাখে না, কিছু থ্রু ইন্ডিয়া করেছে। আমরা বলতাম যে আমেরিকা লুকস এট বাংলাদেশ থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়া। হঠাৎ করে তারা যখন মানে খুব আগ্রহী হয়েছে, ওই মানে ওই ইনফ্লুয়েন্স, ওই কানেকশন, ওই ইন্টারাকশনটা তাদের আর নাই দেশের ভিতরে বিভিন্ন শক্তি কেন্দ্রগুলোর সাথে। সমস্ত কিছু মিলিয়ে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ধরেন মানে যারা সুষ্ঠু নির্বাচন দিতে চায় না মানে সরকার পক্ষ, তাদের পক্ষে অনেক কিছু চলে যাচ্ছে। এখন চলে যাচ্ছে ধরেন এটা খুব ফ্রাস্ট্রেটিং কথা, খুবই মানে দুঃখজনক কথা, কিন্তু তারপর একটা জিনিস দেখেন আপনি, পৃথিবীতে তো বহু দেশে অত্যন্ত অজনপ্রিয় সরকার শুধুমাত্র দমন নীতির উপর ভিত্তি করে অনেক বছর ক্ষমতায় থেকেছে না। আমরা যখন সাদ্দাম বা গাদ্দাফি বা পিনোচেটে যখন পিনোচেট আপনার যে চিলি পিনোচে যখন ক্ষমতা থেকে চলে গেছে, বা চাউসেস্কু যখন ক্ষমতা থেকে চলে গেছে, তখন আমরা জেনেছি যে তারা কত জনপ্রিয় ছিল, ঠিক আছে। আজকে যদি আপনি দেখেন আসাদ, সিরিয়ার আসাদ, সেও তো ঠিক আছে, মেরে ধরে পুরা দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে ঠিক আছে, সে কি জনপ্রিয়তা জোরে টিকে আছে? এটা বলতে পারবে? আজকে সিসি ইজিপ্টে জি না, তবে আসিফ ভাই ধরেন অজনপ্রিয়তা তো একটা আছেই, বা ধরেন আমরা যেটা দেখলাম যে ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে যে আসলে বাংলাদেশ চীনের পকেটে চলে গেছে, বাংলাদেশ রাশিয়ার পকেটে চলে গেছে, যেটি আসলে আমেরিকাকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে যে ভারত তার নিজের স্বার্থটা দেখছে শুধু, কিন্তু আমেরিকার কোনো স্বার্থ কিন্তু ভারত দেখে নাই। তো এবং ইনফ্যাক্ট ধরেন আমাদের র্যাবের উপরে স্যাংশন আসার পর থেকে আসলে রাজনীতির মাঠে বিরোধী দল একটু সোচ্চার হতে পেরেছে, তার আগ পর্যন্ত তো ভয়ই নামতে পারতো না, মামলার পর মামলা, হামলা। তো এখন আমরা যেটা দেখছি যে 28 তারিখের পরে যেভাবে ক্র্যাকডাউন, এটি অনেকে ক্র্যাকডাউনের সঙ্গে তুলনা করছেন 25শে মার্চ 71-এর ক্র্যাকডাউনের সাথে, যে মানে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে যাচ্ছে, স্ত্রীকে না পেয়ে ভাইকে নিয়ে যাচ্ছে, ভাইকে না পেয়ে বাবাকে নিয়ে যাচ্ছে, এই যে একটা চরম বেহাল অবস্থা, এটি নিয়ে আমরা আলোচনা করবো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের প্রসঙ্গটা নিয়ে। তার আগে একটু আমি বলতে যাচ্ছি, আপনি যে বলছিলেন এই যে ধরেন আওয়ামী লীগ একটা একটা করে ধরেছে, একটা একটা করে আইসোলেটেড করেছে, একটা একটা করে শেষ করে দিয়েছে। মিডিয়ার ক্ষেত্রেও তাই, চ্যানেল 1 বন্ধগুলো সবাই চুপ, ইসলামিক টিভি বন্ধগুলো সবাই চুপ, দিগন্ত বন্ধগুলো সবাই চুপ, ইটিভিতে আমাদেরকে বিরুদ্ধে মামলা করে জেলে পাঠালো সবাই চুপ। এখন দেখা যাচ্ছে যে কোনো মিডিয়ারই কণ্ঠ নাই, আসলে মিডিয়াই এখন একেবারে তো এখন ধরেন এইভাবে যাচ্ছে। এবং
আপনি যে চারটি দলের কথা বললেন, জামাতকে নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? এখন ধরেন বলা হচ্ছে যে যুগপথ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনে আসা উচিত, বিএনপি জামাত সহ অন্যান্যরা একত্রিত হয়ে নামা উচিত। জামাতের ব্যাপারে আবার গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্ট চায় জামাত